ওয়েলকাম এভরিবডি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট সোসাইটি। কার্ল মার্কস তার মতবাদে সমাজ বিকাশের স্তরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথম যে সমাজ, আদিম সাম্যবাদী সমাজ। নাম্বার 2, দাস সমাজ ব্যবস্থা। নাম্বার 3, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা ফিউডালিস্ট সোসাইটি। আর ফিউডালিস্টের গর্ভেই জন্মলাভ করে ক্যাপিটালিস্ট সোসাইটি বা ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম ক্যাপিটালিজম তার মানে হলো পুঁজিবাদ। দেখো, মার্কস বলেছেন যে নতুন যে সমাজ সৃষ্টি হয় তা কিন্তু পুরাতন সমাজের গর্ভে থেকেই নতুন সমাজের সৃষ্টি। তো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ এটা সৃষ্টি হয়েছে সামন্ততান্ত্রিক সমাজ থেকে। সামন্ততন্ত্রের গর্ভে সামন্ততান্ত্রিক ব্যবস্থার শেষের দিকে পুঁজির উদ্ভব হয়। পুঁজির উদ্ভব হয় এই সময়ে। পুঁজি বলতে গেলে মানি ক্যাপিটালকে বোঝানো হতো। মানি ক্যাপিটাল, প্রথমে পুঁজি ছিল মানি ক্যাপিটাল। মানি ক্যাপিটাল মানি ক্যাপিটাল প্রথমে যে এটা অর্থের আকারে ক্যাপিটালকে ব্যাখ্যা করা হতো। কিন্তু ক্যাপিটালিজম, মূলধন উৎপাদনে বিনিয়োগ, এটা কিন্তু সামন্ততন্ত্রের শেষের দিকেই শুরু হয়েছিল। তার কারণ সামন্ততন্ত্রের প্রধান দুটি শ্রেণী, শোষক শ্রেণী সামন্তপ্রভু, তারা জমির মালিক, উৎপাদনের উপকরণের মালিক। অন্যদিকে যারা ভূমিদাস, তারা জমির মালিকানা থেকে, ভূমির মালিকানা থেকে বঞ্চিত। তারা পরিশ্রম করত কিছু ফসলের বিনিময়ে, কিন্তু ন্যায্য মজুরি তারা পেত না। আর তাদের মধ্যে কিছুটা কৃতদাস ব্যবস্থার তুলনায় কৃতদাসদের তুলনায় কিছুটা স্বাধীনতা ছিল। সেই কারণে তারা ব্যক্তিগতভাবে কিছুটা স্বাধীনতা ভোগ করত, যার ফলে তাদের মধ্যে থেকে, কৃষকদের মধ্যে থেকে, ভূমিদাসদের মধ্যে থেকে একটা অংশ তারা ব্যবসা বাণিজ্য শুরু করে এবং ব্যবসা বাণিজ্য শুরু করতে করতে তারা উন্নত হয়ে যায়। তারা নদীর ধারে বসবাস করতে শুরু করে। তার কারণ তখন জলপথেই ব্যবসা বাণিজ্য হতো প্রধানত, যার ফলে নদীর ধারে তারা বসতি গড়ে তোলে এবং নদীর ধারে শহর গড়ে তোলে, কারখানা গড়ে তোলে। তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণীতে পরিণত হয়। আর এই শ্রেণী সংগঠিত করে ভূমিদাসদের। তার কারণ এই শ্রেণীর হাতে রাজনৈতিক ক্ষমতা সামন্ততন্ত্রে ছিল না। রাজনৈতিক ক্ষমতা ছিল মূলত সামন্তপ্রভুদের দ্বারা নিয়ন্ত্রিত রাজশক্তির হাতে। তাই এই রাজশক্তির হাত থেকে, সামন্তপ্রভুদের হাত থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার জন্যে গ্রামের কৃষক ভূমিদাস তাদেরকে সংগঠিত করে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শহরের উদীয়মান ধনিক বণিক শ্রেণী। ইজ ইট ক্লিয়ার? এবং এই শ্রেণীর এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, যার ফলে আমরা পৃথিবীতে দেখতে পাবো 1688 সালে ইংল্যান্ডে ক্যাপিটালিজম প্রথম প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডে ধনিক বণিক শ্রেণী তারা 1688 সালের আগে একাধিকবার বিপ্লব করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হন। শেষ পর্যন্ত 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে সে দেশের উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসে। তার পরবর্তীকালে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় 1776 থেকে 1783 সালে, এই স্বাধীনতা যুদ্ধ হলো কিন্তু বিদেশি শক্তি, ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে। কিন্তু এই
এই এই এই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমেরিকা যে দেশ গড়ে উঠেছিল সেখানে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়। তার কবছর পরে 1789 সালে ফরাসি দেশে ফরাসি বিপ্লব হয় 1789 সালে। এখানেও উদীয়মান ধনিক বণিক শ্রেণী নেতৃত্ব দিয়ে এই বিপ্লব সংগঠিত করে, কিন্তু পুনরায় রাজতন্ত্র ফিরে আসে। পরবর্তীকালে ফ্রান্সের উদীয়মান ধনিক বণিক শ্রেণী আরও দুটি বিপ্লব সংগঠিত করে। এক জুলাই বিপ্লব, দুই ফেব্রুয়ারি বিপ্লব। তাহলে ফ্রান্সের তিনটি বিপ্লবের মাধ্যমে সে দেশে উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতা আসে এবং ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়। তোমরা একথা জানো যে ক্যাপিটালিজম অর্থাৎ ধনতন্ত্র অর্থাৎ এটা শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব না হলে কিন্তু ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হবে না। শিল্প বিপ্লব হচ্ছে শিল্পে ব্যাপক উৎপাদন বৃদ্ধি, একটা দৈত্যাকারে উৎপাদনের পরিমাণ বেড়ে যাওয়া, শিল্পে নতুন নতুন যন্ত্রপাতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, কারিগরি বিদ্যাকে কাজে লাগানো, এক কথায় উৎপাদনের ব্যাপক পরিবর্তন হলো শিল্পের ক্ষেত্রে, সেটাই শিল্প বিপ্লব। এর সঙ্গে এই ক্যাপিটালিজম কিন্তু যুক্ত। ফ্রান্সে তাহলে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সামন্তবাদকে উচ্ছেদ করে দিয়ে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ক্যাপিটালিজম, এটার পণ্য উৎপাদন মানি ক্যাপিটাল যেটা, সেটা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ হতে লাগলো। উৎপাদনের উপকরণের মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হলো, আর উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তোমার শ্রমিক শ্রেণী ব্যাপক সংখ্যক নিযুক্ত হয়। আজকের দিনে আমরা দেখছি ক্যাপিটালিজমে শ্রমিক শ্রেণী অল্প শ্রমিক লাগে। এই যে অল্প শ্রমিক মূলধন বেশি, এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হচ্ছে বর্তমানে। কিন্তু সেই সময়ে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো সপ্তদশ শতকে 1600 সালের পর থেকে, তখন সেখানে কিন্তু লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো। আর লেবার ইন্টেন্সিভ মেথডে কী হতো বলো? সেখানে কিন্তু শিল্পে উৎপাদন বাড়ত। সেখানে শ্রমিকের সংখ্যা, শ্রমিক বেশি দরকার, মূলধন কম, মানি ক্যাপিটাল কম। কিন্তু এই মানি ক্যাপিটালকে ব্যবহার করে শিল্পে বহু পরিমাণে শ্রমিক নিয়োগ করে যে উৎপাদন ব্যবস্থা, ক্যাপিটালিজম কিন্তু গ্রো করতে লাগলো, বিকাশ হতে লাগলো। এইখানে উৎপাদন ব্যাপক পরিমাণে হতে লাগলো, শ্রমিককে বেশি বেশি করে নিয়োগ করা হতে লাগলো, কারখানা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো, বিভিন্ন দেশে শিল্পায়ন ঘটলো, বিভিন্ন দেশে ক্যাপিটালিজম মূলধন বিনিয়োগ হতে লাগলো শিল্পে। এবং মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেন যে বুর্জোয়া শ্রেণী, এই যে বুর্জোয়া, এটা বার্গার শব্দ থেকে এসেছে, কৃষক শ্রেণী থেকে বুর্জোয়া শ্রেণী। শহরের উপকণ্ঠে যারা বাস করে, আমি আগে বলেছি যে গ্রাম থেকে কিছুটা স্বাধীনতা পেয়ে ব্যবসা শুরু করেছিল, তাহলে ওই কৃষক শ্রেণীর মধ্যে থেকেই বুর্জোয়া শ্রেণীর উদ্ভব হয় এবং এরা ক্যাপিটালিস্ট ক্লাসে পরিণত হয়। এরা একটা আলাদা শ্রেণী এবং দেশে দেশে রাষ্ট্র ক্ষমতাও কিন্তু এরা দখল করে নেয় এবং অর্থনীতিটা ক্যাপিটালিজমে পরিণত হয়। ক্যাপিটালিজমের উৎপাদন কিন্তু ব্যাপক পরিমাণ উৎপাদন, আর উৎপাদন হয় মুনাফার তাগিদে, মানুষের প্রয়োজনের তাগিদে ক্যাপিটালিজম অর্থাৎ ধনতন্ত্রে উৎপাদন করা হয় না। প্রয়োজনের তাগিদে উৎপাদিত না হয়ে মূলধন বিনিয়োগ করে কিভাবে বেশি মুনাফা করা যাবে, কোন দ্রব্য উৎপাদন করলে, কোন দ্রব্য বাজারে বেশি সাপ্লাই করলে বেশি লাভ হবে, বেশি প্রফিট হবে, সেই দিকে লক্ষ্য রেখেই প্রোডাকশন মেথড পরিচালিত হয়। ক্যাপিটালিজমে উৎপাদনের উপকরণের মালিক মুষ্টিমেয় ব্যক্তি। পণ্য উৎপাদন হয় সামাজিক প্রয়োজনে নয়, মানুষের প্রয়োজনে নয়, উৎপাদন হয় মালিকের লাভের দিকে তাকিয়ে।
মুনাফা ভিত্তিক প্রোডাকশন মেথড। আর প্রোডাকশন ফোর্স এবং প্রোডাকশন রিলেশন এই দুটোর উপর নির্ভর করে। প্রোডাকশন ফোর্স কাকে বলে? প্রোডাকশন মেথড ইজ ডেভেলপিং। উৎপাদন পদ্ধতি সবসময় বিকাশমান। উৎপাদন পদ্ধতি কি বললাম বলো? উৎপাদন পদ্ধতি সবসময় বিকাশমান, ডেভেলপিং, বিকাশমান। উৎপাদন পদ্ধতি বিকাশমান, যার ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে, উৎপাদিত দ্রব্যের গুণগত মানের উদ্ভব হয় এবং মূলধন মালিকের মূলধন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মূলধন তখন তারা দেশে শিল্পে বিনিয়োগ করে এবং বিদেশেও শিল্পে বিনিয়োগ করে। পুঁজিবাদী ব্যবস্থাতে প্রয়োজনে দেশে শিল্প কারখানা গড়ে তোলে। পুঁজিবাদী ব্যবস্থাতে প্রয়োজন হলে আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বব্যাপী শিল্প কারখানা গড়ে তোলে। আজকে 1990 দশকের থেকে আজকে পুঁজিবাদ বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে। মূলধন সঞ্চালন হচ্ছে। এই মূলধন আগে লেবার ইন্টেন্সিভ মেথডে যে উৎপাদন হতো, শিল্পের দূষণ হতো, সেই দূষণটা উন্নত দেশেই হতো। সেই দূষণকে প্রতিরোধ করবার জন্যে উন্নত দেশগুলি পরিবেশ আইনটা কঠোরভাবে প্রয়োগ হয়। তখন উন্নত দেশের শিল্প মালিকরা তারা অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে শিল্প কারখানা গড়ে তুলছে, মূলধন বিনিয়োগ করছে। এইভাবে তারা মূলধনকে আন্তর্জাতিক স্তরে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌঁছে দিচ্ছে এবং উৎপাদন হচ্ছে। এতে উৎপাদনে ক্যারিং কস্ট কমে যাচ্ছে। এতে উৎপাদন খরচ কমছে। অর্থাৎ যে অনুন্নত এবং ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রিতে অল্প পয়সায় মজুর পাওয়া যায়। ঠিক আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে লেবার পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং এমনি সাধারণ টেকনিশিয়ান ছাড়া শিল্পে প্রয়োজন খুব কম হয়, যার জন্যে বেকার সমস্যা বাড়ছে। পুঁজিবাদের একটা বিরাট বৈশিষ্ট্য যে বেকার সমস্যার সৃষ্টি। পুঁজিবাদী ব্যবস্থাতে যে অর্থনীতি সেটা পুঁজিপতি শ্রেণীর হাতে থাকে। রাষ্ট্রের শাসক শ্রেণীকে পুঁজিপতি শ্রেণী নিয়ন্ত্রণ করে। তারা দ্রব্য ইচ্ছামতো উৎপাদন করে। কোন দ্রব্য উৎপাদন করবে তাদের পুঁজিপতি শ্রেণীর অর্থাৎ পুঁজির মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এখানে সরকার ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করে। সুতরাং এই যে পর্যায়, তাহলে পুঁজি বিনিয়োগ, ক্যাপিটাল ইনভেস্ট করা, এই ইনভেস্টমেন্টটা কিন্তু মানুষের কল্যাণের জন্য নয়, এটা লাভের জন্য। পুঁজি কেন্দ্রীকরণ হয় ক্যাপিটালিজমে। ক্যাপিটালিস্ট সোসাইটিতে পুঁজির কেন্দ্রীকরণ হয়। পুঁজি অর্থাৎ ক্যাপিটাল মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। তোমরা ভারতবর্ষের দিকে তাকাও, মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। ভারত উন্নত হচ্ছে, কিন্তু অর্থনীতিতে উন্নত হচ্ছে, কিন্তু মূলধন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। টাটা, বিড়লা, সিংহানিয়া, আদানি গোষ্ঠী ইত্যাদি, আম্বানির এর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। পুঁজির কেন্দ্রীকরণ হয়। মার্কস বলেছেন যে তার ক্যাপিটাল গ্রন্থে, তোমরা জানো যে ক্যাপিটাল গ্রন্থ লিখেছেন কার্ল মার্কস 1867 সালে। এই ক্যাপিটাল গ্রন্থে বলছেন যে পুঁজি বিনিয়োগ করবে পুঁজির মালিক, উদ্বৃত্ত মূল্য সৃষ্টি যাতে হয়। উদ্বৃত্ত মূল্য সৃষ্টি কারা করে? শ্রমিকরা উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে। শ্রমিক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদন করে তা বাজারে বিক্রি করে তার যে মূল্য হয়, সেই মূল্যের সামান্য অংশ শ্রমিককে মজুরি হিসাবে দেয়, আর বাকি অংশ মালিক
প্রফিট আকারে, অ্যাবনর্মাল প্রফিট আকারে মালিক ভোগ করে এবং এই প্রফিট পুনরায় ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্ট করে। এইভাবে তাদের পুঁজির কেন্দ্রীকরণ, পুঁজির পাহাড় জমে যায়। এ কথা মার্কস ক্যাপিটাল গ্রন্থে উল্লেখ করেছেন। সারপ্লাস ভ্যালু থিওরিতে তিনি বলছেন এটা শ্রমিক শোষণ। যাই হোক, আমরা মার্কসের একটা উৎস, যেটা আমরা পরে আলোচনা করবো, আর একটা ভিডিও বানাবো যে মার্কসবাদের একটা ইংল্যান্ডের অর্থনীতি, সেখানে আমি বলবো যে সারপ্লাস ভ্যালু থিওরি, সেখানে রিকার্ডো অ্যাডাম স্মিথের কথা আছে, কিন্তু সারপ্লাস ভ্যালুকে যথাযথভাবে ব্যাখ্যা দিয়েছেন কার্ল মার্কস। এটা এক্সপ্লয়টেশন, শ্রমিককে এক্সপ্লয়টেশন তোমার সারপ্লাস ভ্যালু থিওরির মধ্যে। শ্রমিক নির্দিষ্ট সময় কাজ করে যে উৎপাদন করে, তা সেই উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে যে অর্থ হয় তার সামান্য অংশ শ্রমিককে, তার সামান্য 8 ঘন্টা কাজ করলে 4 ঘন্টা পরিশ্রমের পয়সা শ্রমিককে মজুরি দেয়, আর বাকি 4 ঘন্টার পয়সা মালিক উদ্বৃত্ত মূল্য হিসাবে মুনাফা আকারে উদ্বৃত্ত মূল্যটাকে নিংড়ে নেয়। এই উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে শ্রমিক, এটা শ্রমিকের পাওনা, এটা শ্রমিক শোষণ। আচ্ছা, নেক্সট, তাহলে প্রোডাকশন ফোর্স সবসময় কিন্তু ডেভেলপিং প্রোডাকশন ফোর্সের সঙ্গে, অর্থাৎ উৎপাদন শক্তি, হ্যাঁ, উৎপাদন শক্তি সবসময় বিকাশমান। উৎপাদন পদ্ধতি এখানে এইভাবে মনে রাখবে তোমরা, মানে ক্যাপিটাল বা অর্থনীতি নির্ভর করে তোমার প্রোডাকশন মেথডের উপর। প্রোডাকশন কি বললাম বলো? প্রোডাকশন মেথড নির্ভর করে তোমার প্রোডাকশন ফোর্স। প্রোডাকশন ফোর্স আর প্রোডাকশন রিলেশন। পুঁজিবাদে প্রোডাকশন ফোর্স হলো, এর দুটি দিক আছে। প্রোডাকশন ফোর্স উৎপাদনের উপকরণ হচ্ছে প্রোডাকশন। শিল্প কারখানা করতে গেলে তোমার মূলধন, কারখানা তৈরি জায়গা দরকার, লেবার দরকার, হ্যাঁ, তারপরে অর্গানাইজার, আরও অনেক বিষয় দরকার। এগুলো হচ্ছে প্রোডাকশন ফোর্সের মধ্যে একটা মানবিক দিক, একটা যান্ত্রিক দিক, এটা বলতে পারো। আর প্রোডাকশন রিলেশন হচ্ছে উৎপাদনের উপকরণের মালিক, অর্থাৎ মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণের মালিক, মিনস অফ প্রোডাকশনের মালিক, তার সঙ্গে উৎপাদনের সঙ্গে যুক্ত, সরাসরিভাবে উৎপাদনে নিযুক্ত উভয় শ্রেণীর মধ্যে যে রিলেশন, সেটাই হলো প্রোডাকশন রিলেশন। কাকে বলে? উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত শ্রেণী, এই উভয় ক্লাসের মধ্যে যে রিলেশন, এই রিলেশনই হচ্ছে প্রোডাকশন রিলেশন সবসময় একটা দ্বন্দ্বে চলে। তা মালিক বেশি মুনাফা অর্জন করতে চায়, মালিক শ্রমিককে মজুরি দেয়। ক্যাপিটালিজমে মালিক শ্রমিককে মজুরি দেয় মালিকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে না। আপাত দৃষ্টিতে কথাটা ভুল হতে পারে, কিন্তু এটাই সত্যি কথা। তার শ্রমিক শোষণ না করলে মালিকের মূলধন, ক্যাপিটাল বাড়বে না। আর শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে, এটাও ক্যাপিটালিস্টদের মাথায় থাকে। ক্যাপিটালিস্টরা শ্রমিককে বাঁচিয়ে রাখে। ক্যাপিটালিস্টরা শ্রমিককে যে বাড়তি সুযোগ সুবিধা দেয়, সেটা শ্রমিকের স্বার্থে নয়, মালিকের স্বার্থে, মূলধন মালিকের স্বার্থে। এইভাবে ক্যাপিটালিজম অর্থাৎ অর্থনীতি চলছে। আজকের পুঁজিবাদী অর্থনীতিকে বিশ্বের প্রায় দেশই গ্রহণ করেছে। আজকে বিশ্বায়নের যুগে পুঁজিবাদী অর্থনীতি কখনোই খোলা বাজার অর্থনীতিতে যেটা পরিবর্তিত হয়েছে, যেটা অবাধ ব্যবসা বাণিজ্য ছিল, সাবেকি উদারনীতিবাদী
তত্ত্বে বলা হয়েছে, অ্যাডাম স্মিথের থিওরিতে যে সাবেকি উদারনীতিবাদী তত্ত্বে যে অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, সেইটা আজকে ওপেন ট্রেড মার্কেটে পরিণত হয়েছে, খোলা বাজার অর্থনীতিতে পরিণত হয়েছে। আজকে মূলধন সঞ্চালন সারা বিশ্বে হচ্ছে, আজকে শিল্পায়ন সম্প্রসারিত হয়েছে বিশ্বব্যাপী, আজকে শ্রমিক নিয়োগ হচ্ছে বিশ্বব্যাপী, আজকে মুনাফার সঞ্চালন বিশ্বব্যাপী, মুনাফা যখন ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করছে সেটা বিশ্বব্যাপী, আজকে দ্রব্যের ব্যবহার বিশ্বব্যাপী। সুতরাং আজকের যে ক্যাপিটালিজম সেটা কিন্তু অন্য একটা রূপ ধারণ করেছে। ক্যাপিটালিস্টরা তাদের শ্রেণী স্বার্থকে কায়েম করবার জন্যে শাসক শ্রেণী অর্থাৎ পলিটিক্যাল সিস্টেমকে তারা নিয়ন্ত্রণ করে, পলিটিক্যাল সিস্টেমকে তারা পরিবর্তন ঘটায়। আর পলিটিক্যাল সিস্টেমের যারা তাত্ত্বিক, সিস্টেমের যারা ব্যাখ্যা দেন তাত্ত্বিক, তাদেরকে প্রভাবিত করে তা শাসক শ্রেণী। এইভাবে ক্যাপিটালিজমের অস্তিত্ব। তবে মার্কস বলেছেন যে ক্যাপিটালিস্টরা উৎপাদনের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, পরিবহন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, উৎপাদনের উপকরণের উন্নতির ক্ষেত্রে ব্যাপক ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে, বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে, যা সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে সামন্ত প্রভুরা করতে পারেনি, দাস সমাজের দাস মালিকরা করতে পারেনি, কিন্তু ক্যাপিটালিস্টরা করতে পেরেছে। কিন্তু এখানে ক্যাপিটালিজমের শ্রেণী শোষণ এবং শ্রেণী বিরোধ অনিবার্যভাবে থাকবে, এবং এই বিরোধের কারণে তোমার রেভলিউশন মাস্ট, ক্লাস স্ট্রাগল মাস্ট, শ্রেণীতে। এই হলো আজকের ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম আজকে নগ্নভাবে শোষণ করে, ক্যাপিটালিজম তাদের স্বরূপের পরিবর্তন ঘটায়, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে কখনো জনকল্যাণকর রাষ্ট্রের কথা বলেছে, মিক্সড ইকোনমির কথা বলেছে পুঁজিবাদ, কখনো আবার তোমার রাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা বলেছে। আজকে যে ক্যাপিটালিজম এটা বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে, আজকে মিনিমাল স্টেটের কথা বলা হয়েছে। ক্যাপিটালিস্টদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, অর্থাৎ ক্ষমতা, গভর্নমেন্টের যে ক্ষমতা ক্যাপিটালিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত ক্ষমতা। তাহলে শ্রমজীবী মানুষের হাতে ক্যাপিটালিজমে কোনো ক্ষমতা থাকে না। সার্বজনীন ভোটাধিকার যেটা প্রয়োগ হচ্ছে ক্যাপিটালিজমে, এবং এখানে পলিটিক্যাল স্বাধীনতাকে, পলিটিক্যাল রাইটসকে, পলিটিক্যাল ফ্রিডমকেও আজকে ভোট সিস্টেমের মধ্য দিয়ে ক্যাপিটালিস্টরা কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করে সেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে। বিবেকের স্বাধীনতা অনুযায়ী ভোটাররা ভোট দিতে পারছে না। সুতরাং আজকে ক্যাপিটালিজমের যতই রংচঙি লাগানো হোক না কেন, ক্যাপিটালিজম একটা শোষণ ভিত্তিক সমাজ। ক্যাপিটালিজমে দুটি শত্রু শিবির তৈরি করেছে। একদিকে হচ্ছে বুর্জোয়া শ্রেণী বা শাসক শ্রেণী বা শোষক শ্রেণী, অত্যাচারী শ্রেণী, অন্যদিকে প্রলেতারীয় শ্রেণী, শোষিত শ্রেণী, শাসিত শ্রেণী, খেটে খাওয়া দিন মজুর শ্রেণী। সুতরাং এই দুই শ্রেণীর মধ্যে সংঘর্ষ অনিবার্যভাবে দেখা দিবেই। এখানে ক্যাপিটালিজমের শ্রেণী বিরোধটা অনেকটাই সহজ এবং সরল হয়েছে। অর্থাৎ সামন্তবাদে শ্রেণী বিন্যাস খুব জটিল ছিল, ভূমিদাসরা চিনতে পারত না কে তাদের শত্রু। তা ছোট সামন্তপ্রভুরা শত্রু, বা তার উপরে যারা ছিল মাঝারি সামন্তপ্রভুরা শত্রু, তার আগে উপরে যারা ছিল বড় সামন্ত প্রভুরা শত্রু, না রাজশক্তি শত্রু। সুতরাং তারা বুঝতে পারত না। তার জন্যে ভূমিদাসরা বিভ্রান্ত হয়ে একটা শোষকের দ্বারা নির্যাতিত হতো এতদিন, সামন্ত প্রভুর শ্রেণীর দ্বারা। তারা পরবর্তীকালে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়ে, অর্থাৎ গ্রামে জমি চাষ
চাষ করা থেকে ছেড়ে দিয়ে তারা শহরের শিল্পে নিযুক্ত হয়েছে, কিন্তু এখানে এসেও এই শিল্পের মালিক শ্রেণী তাদের শোষণ করেছে, শোষণমুক্ত হয়নি। কিন্তু একটা কথা হলো, শ্রমিক শ্রেণী তারা বুঝতে পারবে যে কারা তাদের শত্রু, কারা তাদের মিত্র। তাই শ্রমিকরা পরবর্তীকালে তারা সংগঠিত হয়েছে, তাদের ক্যাপিটালিজমে তাদের বহু সময় ধরে কাজ করে নেওয়া হতো, তাদের 18-19 ঘন্টা ধরে পরিশ্রম করিয়ে নেওয়া হতো, কিন্তু তারা শ্রমিকরা তারা সংগঠিত আন্দোলনের মাধ্যমে 8 ঘন্টা তারা কাজ করেছে। আর 8 ঘন্টা কাজ করবার জন্য তারা যে মুভমেন্ট করেছিল 1886 সালে শিকাগো শহরে, সেখানে হাজার হাজার শ্রমিককে মালিক শ্রেণী সরকারের মাধ্যমে গুলি করে হত্যা করেছিল 1 মে 1886। সেই দিনটা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম ক্যাপিটালিজম সম্পর্কে। ক্যাপিটালিজম সম্পর্কে আরও অনেক ব্যাখ্যা করা যায়, আজকে আমি এইখানেই সমাপ্ত করছি। তার কারণ ভিডিও বড় হলে তোমাদের ধৈর্যচ্যুতি হতে পারে। যাই হোক, পরবর্তীকালে আমি আরও ব্যাপক সংখ্যক মানে আকারে ভিডিও আমি বানাবো। আজকে এই ভিডিওটা সংক্ষেপে আমি আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আশা করি আমার পাশে থাকবে এবং ভিডিও দেখবে। আর তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি সংশোধন করবার চেষ্টা করব। যতটুকু এই সমস্ত বিষয়গুলো যদি একবার বুঝে নেওয়া যায়, তাহলে আর কিন্তু সে আর জীবনে ভুলবে না। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।